সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে যায়, হিন্দি গানের সুরে ডাকে চোখের ইশারায়। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, হিন্দি গানের সুরে ডাকে চোখের ইশারায়। সাদি ভ্রুকুচকে তাকিয়ে থাকে। পাশের বাড়ির কেউ কি ছোঁয়াকে প্রপোজ করেছে? প্রপোজ না করলে এমন গান কেন গাইবে? ছোঁয়ার পেছনে চলে যায় সাদি। ছোঁয়া বাড়ির সামনে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছেলের সাথে গল্প করতে থাকে। সাদি ভাবতে থাকে এদের মধ্যে কে ছোঁয়াকে প্রপোজ করতে পারে। ওদের কাছাকাছি চলে যায় সাদি। ছোঁয়া হেসে হেসে কিছু বোঝাচ্ছে ওদের। সাদি গম্ভীর গলায় বলে ওঠে, এই মেয়েটাকে বাচ্চা বাচ্চা দেখতে হলেও ও বাচ্চা না, বিয়ে হয়ে গেছে ওর, আমি ওর বর। ছোঁয়া দিব্যি ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলছে, হাত ধরছে। ছেলেগুলো হা করে ছোঁয়াকে দেখছে। প্রচণ্ড রাগ হয় সাদির, হাত মুষ্টি বন্ধ করে ফেলে। চ্যাংড়া পোলা বলতে এদের মধ্যেই কাউকে বুঝিয়েছে, কিন্তু সাদি কি করে বুঝবে কোন ছেলেটা ছোঁয়াকে পছন্দ করে? কারণ সকলেই তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদি যে বলল ছোঁয়া বিবাহিত, এসব ওর কানেই তুলল না। এবার সাদি দুপা এগিয়ে যায়। ইডিয়েট, চ্যাংড়া পোলা বলতে কাকে বুঝিয়েছ? সত্যি করে বলো। ছোঁয়ার হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে সাদি। ছোঁয়া হাতে থাকা ফোনের স্ক্রিনে নিজের ফেসটা একটু দেখে নেয়। পাউট করে করে চুমু দেয় ফোনের স্ক্রিনে। বাচ্চারা সাদির দিকে তাকিয়ে আছে। মূলত এই আঙ্কেলটা ডিস্টার্ব কেন করছে এটাই তারা বুঝতে চাইছে। ওরা ফুটবল খেলতে যাবে, এর মধ্যে এরকম ডিস্টার্ব মেনে নিতে না পেরে সাদির প্রতি রাগ জন্মায়। ছোঁয়া সাদির হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে বলে, চ্যাংড়া পোলা বলতে আপনাকে বুঝিয়েছি, প্রেম করার জন্য আমার পেছে পেছে ঘুরছেন, আপনাকে পাত্তা দিব না আমি। বুড়ো কোথাকার, শুনুন সামনে থেকে, ভীমরতি ধরেছে। সাদি ভ্যাবা জায়গা খেয়ে যায়। কি বলে এসব? ছোঁয়া মাঝারি সাইজের একটা ছেলের হাত ধরে। ছোঁয়ার থেকে বয়সে একটুখানি ছোটই হবে। এটা আমার বয়ফ্রেন্ড, আর ডিস্টার্ব করবেন না আমায়, প্রেম আমি করব না আপনার সাথে। ছেলেটা নিজের চুলগুলো বাঁ হাতে পেছনে ঠেলে শার্টের কলার তুলে দুপা এগিয়ে এসে ছোঁয়াকে নিজের পেছনে নিয়ে বলে, আঙ্কেল আপনার সমস্যা কি? আপুকে কেন ডিস্টার্ব করেন? আপু আপনার জন্য বাড়ি থেকে বেরোতে অবধি পারছে না। আপনাকে পছন্দ করে না আপু, সে আমাকে পছন্দ করে। ছোঁয়া মুখ টিপে হাসছে। সাদি দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সাদির তাকানো দেখে ছোঁয়া শুকনো ঢোক গেলে, চলো চলো সবাই, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ছোঁয়া এখান থেকে যেতে পারলেই বাঁচে। সে এক পা বাড়াতেই সাদি আচমকা কোলে তুলে নেয় ছোঁয়াকে। চিৎকার করে ওঠে ছোঁয়া। সকলে এগোতে নিলে সাদি ধমকে ওঠে, এক পায়ে গলে সবার বাড়িতে কমপ্লেন দিয়ে আসবো। ভয়ে আর কেউ এগোয় না। সাদি ছোঁয়াকে কোলে নিয়ে ওই সরু রাস্তা ধরে এগোতে থাকে। তার ভাড়া বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে এখন সকলে রয়েছে। এই অবস্থায় কোলে করে ছোঁয়াকে নিয়ে যাওয়াটা বেমানান দেখায়। রাস্তাঘাটে লোক সংখ্যা নেই বললেই চলে। শুক্রবারের দিন, সকলের অফিস ছুটি। এই সময়টা তারা আরাম করে ঘুমাচ্ছে বা পরিবারের সাথে আড্ডা দিচ্ছে। ছোঁয়া সাদির গলা জড়িয়ে আরামসে সাদিকে দেখছে। লোকটার গম্ভীর মুখখানা, কণ্ঠনালীর পাশের ওই তিলটা দারুণভাবে টানছে ছোঁয়াকে। টুপ করে একটু ঠোঁট ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু লোকটা যদি ঠাস করে ফেলে দেয়, আরে ফেললো, তাতে কি হয়েছে, একটা চুমু খাওয়াই যায়। ছোঁয়া আরও একটু শক্ত করে গলা জড়িয়ে নেয়। চোখ দুটো বন্ধ করে উষ্ঠদয় ছুঁয়ে দেয় সাদির গলায়। সাদি থামে না এবং কিছু বলেও না। ছোঁয়া ভেঙচি কাঠে, পাথর লোক একটা। এবার ছোঁয়া ছোট করে কামড় দেয় সাদির গলায়। থেমে যায় সাদি, চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। আপনার গলা থেকে গন্ধ আসছে, ভাবলাম রাক্ষস নাকি, তাই একটু কামড়ে পরীক্ষা করে নিলাম, জাস্ট এতটুকুই। আপনার মতো বুড়োর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সাদি আবার হাঁটতে থাকে। ছোঁয়া মুখ টিপে হাসে। একবার চিমটি কেটে দেয় সাদির বুকে টি শার্টের উপর দিয়ে। পরে কি মনে করে টি শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বুকের বাঁ পাশে শক্ত করে হাত চেপে ধরে। সাদি আবারও তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া দাঁত কেলিয়ে জবাব দেয়, চেক করেছি আপনি মানুষ নাকি এলিয়েন। আমারও চেক করা দরকার, তোমাকে ঠিক কিসে লারে? চেক করার কি আছে, আমি নিজেই বলে দিচ্ছি, আমাকে শয়তানে লড়ে আর আপনাকে মানুষ বানাতে বলে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। কপাল করে বউ পেয়েছিল, জাদুঘরে তুলে রাখার মতো। সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজার সামনে নামিয়ে দেয় ছোঁয়াকে। পকেট থেকে চাবি বের করে দরজা খোলে। ছোঁয়া ভেতরে ঢুকে টিভি চালিয়ে দেয়। যাক, এখানে এনেই ভালোই করেছেন। এখন আমি মুভি দেখবো। উফ, গবুকে দেখবো। আমার জন্য চিপস নিয়ে আসুন ছোট ভাইয়া।
সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। সোয়ার মাথায় গাঁটটা মেরে কিচেনে চলে যায়। সোয়া মাথায় হাত বুলিয়ে টিভি অন করে চিল্লিয়ে বলে, ভাবছি গ্যাব্রিয়েলের নেক্সট মুভির নায়িকা আমি হব। সাদি রান্নাঘর থেকেই একটা টমেটো সোয়ার মাথা বরাবর ছুঁড়ে মারে। সত্যি মাথায় গিয়ে লাগে। সোয়া গাল ফুলিয়ে তাকায় সাদির দিকে। গ্যাব্রিয়েল ওর শার্ট ধোয়ার জন্য নিবে না তোমার, তুমি বরং জায়েদ খানের পেছনে লেগেছ, দুই বগলে মানাবে, ভালো মুভি হিট হবে। সোয়া ভেঙচি কাটে। জায়েদ খানও আপনার থেকে ভালো, অন্তত রোম্যান্টিক গান গাইতে পারে। আপনি তো করলা গেরা ছাড়া আর কিছুই পারেন না। তোমাকেও গেলতে পারি, গেলে দেখাবো। সাথে সাথে সোয়া দুই হাতে মুখ চেপে ধরে। মনে মনে সাদিকে খানিক গালি দিয়ে টিভির চ্যানেল পাল্টাতে থাকে। সাদি দুজনের জন্য 2 মগ কফি বানিয়ে এসে সোয়ার পাশে বসে। সোয়া তাকায় না সাদির দিকে, সাদি তাকিয়ে আছে। সানডে আমি সিঙ্গাপুর যাচ্ছি। সাদির নরম গলা, সে ভাবে সোয়া রিয়াক্ট করবে, সাদিকে জড়িয়ে ধরবে, যেতে না করবে, কিন্তু সোয়া উল্টে হাতের কফির মগ নিয়ে গোল হয়ে বসে পড়ে। সত্যি আমার জন্য একটা রোম্যান্টিক সুন্দর জামাই নিয়ে আসেন। সাদি হতাশ হয়, হাত বাড়িয়ে সোয়ার কাঁধ জড়িয়ে সোয়ার মাথাটা বুকের সাথে চেপে ধরে। সোয়া ভদ্র মেয়ের মতো পড়ে থাকে সাদির বুকে। তোমাকে ভালোবাসি না আমি, তুমি শুধুমাত্র আমার বউ। ভালোবাসি শোনার জন্য তুমি যা যা করছো এতে কাজ হবে না। বুক ভারী হয়ে আসে সোয়ার, চোখেও পানি টলমল করছে। ভালোবাসা লাগবে না আমার, শুধু একটা বেবি দিন, যাতে বেবিটার মুখের দিকে তাকিয়ে আপনি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা না ভাবতে পারেন। আমার সর্বনাশ হয়ে গেছে। সাদি মাথায় হাত দিয়ে বলে। সাদি বিরক্ত হয়, আবার ড্রামা শুরু করবে। সোয়া আগ্রহ নিয়ে তাকিয়ে আসে। কি হয়েছে সামিরের জানতে চায় সে। কি হয়েছে ভাইয়া? একটা মেয়ে আমাকে খেয়ে ছেড়ে দিয়েছে। এই মুখ আমি সমাজে কিভাবে দেখাবো? আমার কি আর এই জীবনে বিয়ে হবে? অকালে কপাল পুড়লো আমার। সোয়া এক পলক সামিরের দিকে তাকাচ্ছে তো আরেক পলক সাদির দিকে তাকাচ্ছে। খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আসলে ছোঁয়া বুঝতে পারছে না। সামির তো কেঁদেই যাচ্ছে। ছোঁয়া শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাইয়া খেয়ে ছেড়ে দেয় কিভাবে? সামিরের কান্না শেষ, চোখের কোণে পানি নেই। বোঝো না এই ব্যাপারটা? একটা মেয়ে আমাকে চুমু খেয়ে মেকআপ করে দিয়েছে, তাহলে ব্যাপারটা খেয়ে ছেড়ে দেওয়া হলো না? এখন অন্য পোলার লগে ঘোরাঘুরি করছে, আমার কি হবে? ছোঁয়া এবার সামিরের দিকে একটু এগিয়ে এসে বসে বলে, ভাইয়া আমারও একই অবস্থা, খেয়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমার সাথে ঘটেছে। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। খুলে বলো ছোঁয়া, আমি না ঠিক বুঝতে পারছি না। সামির 2 পা গুটিয়ে গালে হাত দিয়ে আরাম করে বসে বলে। ছোঁয়া দীর্ঘ নিঃশ্বাস টানে। সাদি চাচা, যা চা বানিয়ে নিয়ে আয়, সাথে পকোড়া বা নুডলস আনতে ভুলবি না। সাদি কটমট চোখে তাকায় সামিরের দিকে। সামির অবশ্য পাত্তা দিচ্ছে না, যেন সাদির রাগে তার কিছুই এসে যায় না। সে এবার ছোঁয়ার কথা শুনবে। চায়ের সাথে বিষ মিশিয়ে আনবো। সেই দিন যে আমাদের বাড়িতে আমি লজ্জা পেলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে, ইতিহাসের পাতায়ও লেখা হয়ে গেছে। জীবনে প্রথমবার তোমাকে লজ্জা পেতে দেখেছিলাম, তারপরে শেখ হাসিনাকে বলে তোমার নামটা ইতিহাসের পাতায় কাজী নজরুলের বইয়ের পাশে লিখিয়ে দিয়ে এসেছি আমি। খানিকটা ভাব নিয়ে জবাব দেয় সামির। সাদি কিচেনে যাওয়ার জন্য পা এগোচ্ছিল, সামিরের কথায় থেমে যায়। বলা বাহুল্য, এই 2 পাগলের কথা শুনতে সাদুর মন্দ লাগে না, মনে মনে ভীষণ এনজয় করে। শোয়ার ভাবনায় পড়ে যায়, এত মানুষ থাকতে কাজী নজরুল ইসলামের বইয়ের পাশেই কেন? প্রশ্ন করতে যাবে তখনই সামির আবারও বলে, ছোঁয়া জলদি বলো, আমার কান্না কান্না ভাব ফুরিয়ে যাচ্ছে, কষ্ট ধামাচাপা পড়ে যাচ্ছে। তোমার কথা শুনে তো আবার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলছি, সেই দিন উনি মানে এই বুড়ো ব্যাটা আমার সাথে নিকনিক করছে, আর তারপর আবার ওনার এক্সের কাছে যাওয়ার প্ল্যানিংও করছে। সামির মাথা চুলকায়। নিকনিক শব্দটা সে ঠিক বুঝতে পারছে না। নিকনিকটা কি ছোঁয়া? আরে চুমু খেয়েছে। ও আচ্ছা। বলতে বলতে সামির লাফিয়ে ওঠে, চিল্লিয়ে বলে ওঠে, কি? সাদি 2 হাতে কান চেপে ধরে। ছোঁয়াও ভয় পেয়ে যায় সামিরের চিৎকারে, ভীতু চোখে তাকায় সামিরের দিকে। চুমু, তাও আবার সাদি চাচা? ছোঁয়া ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সাদি বিরক্তিতে চোখ মুখ খিসে ফেলে। আমি আগেই আন্দাজ করেছিলাম। ছোঁয়া, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, এই ব্যাটার পেছনে আঠার মতো লেগে থাকো। ভারী বজ্জাত সাদি চাচা আমার সাথে কি করেছিল জানো?
সোয়া মাথা নাড়ায়, মানে সে জানে না। আমার বিয়ে ভেঙে দিয়েছিল। মেয়ে পটাতে গিয়েছিলাম, দুইজন ভালোই হাত ধরে হাঁটছিলাম, তখন ধমক দিয়ে দেয় মেয়েটাকে। অকালে বিধবা হয়ে যাই আমি। আমাকে বিধবা করে দিয়ে এখন নিজে চুমুর প্রতিযোগিতায় নেমে গেছে। সাদির কথায় চাপা রাগের আভাস পেয়েছে ছোঁয়া। কিন্তু আমার কপাল কত ভালো তুমি জানো ছোঁয়া? সেই মেয়ে আজকে আবারও আমার সামনে এসে পড়েছিল এবং তপাহাস করে একটা চুমু দিয়ে আরেকটা ছেলের হাত ধরে চলে গেল। সামিরের কথা বিশ্বাস করে নেয় ছোঁয়া। তখনই সাদি বলে ওঠে, তোর ওই বালদের মতো মুখে কোন মেয়ে কিস করবে? দুই পাগল এক জায়গায় হলে ফ্রিতে জোকস দেখতে পাওয়া যায়। আমার কপালে জুটেছে দুটো। ডিসকাস্টিং। ছোঁয়া ফুঁসে ওঠে, 2 দিন পরে যখন গবুর সাথে মুভি করব না, তখন বুঝেন পাগল নাকি নায়িকা, আফসোসও করবেন তখন। হ্যাঁ, আমিও যখন গুরুর ওই এক্স নায়িকার সাথে মুভি করব না, তখন বুঝবি বাদর নাকি নায়ক। সাদির আগে হিসেস করে বলে, মায়ের খাওয়ার আগে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যায় তোরা। ইচ্ছে করে এসেছে নাকি? কিডন্যাপ করে নিয়ে এসেছেন আমায়, তাও আবার কোলে নিয়ে। আমিও ইচ্ছে করে এসেছি নাকি? এক্স গার্লফ্রেন্ডকে আরেকবারের সাথে দেখে আবেগের বশে তোর বাড়িতে চলে এসেছি। তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করলে অ্যাটলিস্ট তোর বাড়িতে আসতাম না। সাদি চুপচাপ কিচেনে চলে যায়। এদের সাথে কথা বলতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। ছোঁয়া ফিসফিস করে বলে, দেখলেন ভাইয়া, ঝগড়া করে জিততে পারেনি বলে পালিয়ে গেল। সামির হাইফাই করে ছোঁয়ার সাথে। ছোঁয়া শোনো, পাশের ফ্ল্যাটে একটা মেয়ে আছে, নাম ঐশী। এতদিন আমার সাথে মেসেঞ্জারে সংসার করেছে, কিন্তু কাল থেকে কথা বলছে না। এখন তুমি ওই ফ্ল্যাটে যাবে, মেয়েটাকে টেনে হিসড়ে নিয়ে আসবে। আমি ওই রুমে থাকবো, তুমি মেয়েটাকে ওই রুমে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিবে, বুঝছো? ছোঁয়া একটু ভাবে। তাহলে আমাকে ওইভাবে সাধুর সাথে রুমে বন্ধ করে দিবেন? কথা দিই। ঠিক আছে, পাক্কা। ছোঁয়া মাথায় ওড়না দিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। সাদি নিশ্চিত ছোঁয়া ঐশীকে আনতে পারবে, তাই সে খুশিতে, তুমি দিও না গো বাসের ঘরের বাতি নিভাইয়া, গান গাইতে গাইতে রুমে ঢুকে যায়। ছোঁয়া ঐশীদের ফ্ল্যাটে গিয়ে কলিং বেল চাপে। ফর্সা লম্বা সুন্দরী একটা মেয়ে দরজা খোলে। কাকে যাই? ছোঁয়া ঐশীকে ভালো করে পর্যবেক্ষণ করে কাঁদো কাঁদো ফেস করে বলে, ওয়াশরুমের দরজা খুলতে পারছি না, বাসায় কেউ নেই, একটু হেল্প করবে আপু? ছোঁয়ার মুখখানা দেখে নিষ্পাপ মনে হয় ঐশীর, তাই সে মুচকি হেসে ছোঁয়ার সাথে যায়। ঐশী রুমে ঢুকতেই ছোঁয়া ধাক্কা দিয়ে দরজা লক করে দেয়। ভেতর থেকে ঐশী কিছুক্ষণ চেঁচামেচি করলেও এখন চুপ হয়ে গেছে। ছোঁয়া কিচেনে চলে যায়। সাদি সত্যিই নুডলস রান্না করছে। আপুটা চুপ হয়ে গেল কেন? বাদর থেকে ভয় সেন্সলেস হয়ে গেছে। সাদির কথা মোটেও ছোঁয়া বিশ্বাস করে না, তাই মুখ বাঁকিয়ে সাদির চুল টানার জন্য হাত বাড়িয়ে দেয়। সাদি মাথা উঁচু করে ফেলে, যার ফলে ছোঁয়া নাগাল পায় না। হাত বড় হয়ে যাচ্ছে তোমার, এখানে ওখানে চলে যাচ্ছে। সেম টু ইউ। আমি করলে কেমন হবে? ছোঁয়া এক লাফে চুলার পাশে বসে পড়ে। দারুণ হবে। সাদি তাকায় ছোঁয়ার দিকে, চোখে হাসে। ইডিয়েট, আমাকে চালানোর একটা উপায় হাতছাড়া করে না। দিয়া চলে আসলে আর চালাবো না। দিয়াকে? আমার আর আপনার মেয়ে, সাদিয়ের দি আর ছোঁয়ার আ, মোটমাট হলো দিয়া। দারুণ না? সাদি এবার সত্যি হেসে ফেলে। চুলা বন্ধ করে এসে ছোঁয়ার সামনে দাঁড়ায়। ছোঁয়ার 2 গালে হাত দিয়ে কপালে শব্দ করে চুমু খায়। তারপর কপাল ঠেকিয়ে বলে, আমার পাগল বউ। আমাকে এখানে কেন এনেছেন? ঐশীর কণ্ঠে রাগ স্পষ্ট। সামির খাটের উপর টানটান হয়ে শুয়েছিল। ঐশীর কথায় পায়ের উপর পা তুলে নেয়। রাগে ঐশীর শরীর কাঁপছে। দিন দিন অসহ্য হয়ে উঠছে লোকটা। কুতকুতি মাইয়া গানটা মুখস্থ করেছি, তোমাকে শোনানোর জন্য তুলে আনছি। সামিরের মুখে হাসি। ঝকঝকে দাঁতগুলো দেখে ঐশীর রাগ তরতর করে বাড়তে থাকে। ইচ্ছে করছে লোকটার বড় বড় দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভেঙে পেটে ঢুকিয়ে দিতে। সামির এক লাফে বসে পড়ে। আরে বাহ, তোমায় তো দারুণ হট লাগছে। বিয়ারের থেকেও বেশি নেশা ধরে যাচ্ছে। ঐশী এবার সামিরের গলা চেপে ধরতে যায়। সামির হাত ধরে টেনে পাশে বসিয়ে দেয়। ঐশী ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। সামির কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, একদম বাড়াবাড়ি করবে না। মানুষ মনে হয় না আমায়? কাল থেকে কন্টিনিউয়াসলি ইগনোর করে যাচ্ছ, কষ্ট হয় না? ঐশী দাঁতে দাঁত চেপে জবাব দেয়, মায়ের সাথে কি করেছেন আপনি মনে নেই? আপনার ইগোর কোনো খুন করতে পারলে ভালো লাগতো।
সামির হাসে। ঐশীর কোকড়া চুলগুলো বিনুনি করা ছিল। বিনুনিটা বাপাস দিয়ে গলায় ওষ্ঠ শোয়ায়। কেঁপে ওঠে ঐশী, শক্ত হয়ে বসে পড়ে। মায়ের সাথে আমি কিছু করিনি, ইনফ্যাক্ট আমি তাকে ভালো করে চিনিও না। কান্না পায় ঐশীর, ফুপিয়ে কেঁদে ওঠে সে। মায়া তার বেস্ট ফ্রেন্ড। গোটা দুনিয়া ঐশীকে মিথ্যা বলল, মায়া কখনোই মিথ্যা বলবে না। গত পরশু ঐশী এবং মায়া একসাথে ভার্সিটিতে যাচ্ছিল। তখনই সামিরকে দেখিয়ে বলে, এই ছেলেটা আমার এক্স ছিল। দুনিয়া থমকে গিয়েছিল ঐশীর। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মানুষটার সাথে আর যোগাযোগ রাখবে না। সামির ছেড়ে দেয় ঐশীকে। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। আমি তোমাকে ভালোবাসি ঐশী, ট্রাস্ট মি। আমি মায়া নামের মেয়েটিকে ঠিকভাবে চিনিও না, তোমার কোথাও ভুল হচ্ছে। ঐশী জবাব দেয় না। সামির বিরক্ত হয়, দাঁড়িয়ে যায় সে। দুনিয়ায় এই একটা মানুষ যার কান্না সহ্য হয় না তার। মায়াকে ডাকো, সামনাসামনি ক্লিয়ার করব ব্যাপারটা। এভাবে রং তামাশা ভাল লাগছে না আর আমার। ঐশী তবুও জবাব দেয় না। সাদি লাগেজ গোছাচ্ছে। হাতে আরও একটা দিন সময় আছে, তবুও আজকেই লাগেজ গুছিয়ে রাখছে। গতকাল সারাদিন পরিবারের সাথে কাটাবে, সময় পাবে না। সোয়া খাটের উপর বসে আছে, পা নাচাচ্ছে এবং নুডলস খাচ্ছে। আচ্ছা সাধু, আমাদের বেবি কবে হবে? দিয়া কবে আসবে? সাদি দীর্ঘশ্বাস ফেলে। একটা শয়তান সামলাতে হিমশিম খাচ্ছে, আর একটা শয়তান কি করে আনবো? আমি জানি আমি শয়তান, কিন্তু আমাদের দিয়ে অর্ধেক শয়তান হবে কেন বলুন তো? আপনি ভালো, আমি শয়তান, তাহলে ভালো শয়তান যোগ করলে কি হয়? অর্ধেক শয়তান। সাদি জবাব দেয় না, সে তার কাজে ব্যস্ত। সোয়া নুডলস খাওয়া শেষ, বাটিটা খাটের ওপরেই রাখে। সাদির পেছনে এসে দাঁড়ায়। সাধু, একটা প্ল্যানিং করলাম এক্ষুনি। আপনার সাথে আমাকেও নিয়ে যান না, হানিমুনটাও সেরে আসতে পারবো। তোমার পাসপোর্ট নেই? তাতে কি হয়েছে? আমি না হয় দাঁড়িয়ে যাব, আর তাও না হলে আপনার কোলে বসে যাব। সাদি কোমরে হাত দিয়ে তাকায় সোয়ার দিকে। সোয়ার চোখে মুখে খুশির ঝিলিক। মেয়েটা সুন্দরী, বড় বড় চোখ দুটো, উঁচু নাক, চিকন পাতলা ঠোঁট জোড়া। ঠোঁট লিপস্টিক দিয়েছিল, নিচের ঠোঁটে লিপস্টিক খেয়ে ফেলেছে, এবার উপরের ঠোঁটে আছে শুধু। নাকে চিকচিক করছে পাথরের নাকফুল, গলায় চিকন স্বর্ণের চেন, গোলাপি ওড়নাটা গলায় ঝোলানো। প্রথমবার বোধহয় মেয়েটাকে এতটা গভীর চোখে পর্যবেক্ষণ করলো সাদি। সোয়া দুপা এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। মুখ থেকেছে সাদির প্রশস্ত বুকে। সাদিও পরম যত্নে আগলে নেয় নিজের প্রেয়সীকে। আমি আপনাকে ভীষণ ভালোবাসি সাদি, আপনার ভালোবাসা চাই আমি। সাদি গম্ভীর গলায় জবাব দেয়। সামান্য কিস্তি সহ্য করতে পারো না, আমায় কিভাবে সামলাবে? সোয়া জবাব দেয় না, চুপচাপ মানুষটার হার্টবিট শুনতে থাকে। এভাবে কতটা সময় পার হয় জানা নেই কারোরই। আমায় নেবেন না? সাদি ধমক দেয় না, খুবই নরম গলায় প্রেয়সীকে বোঝায়। এভাবে হবে না জান, পাসপোর্ট ছাড়া তোমাকে এয়ারপোর্টের ভেতরেই ঢুকতে দেবে না। ইনশাআল্লাহ খুব দ্রুত তোমাকে নিয়ে যাব। চট করে সোয়া সাদির বুক থেকে মাথা তোলে, এক গাল হেসে শুধায়। গোবর কাছে নিয়ে যাবে? বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। ইচ্ছে করছে শয়তান ইডিয়েটটার তুলতুলে গাল দুটো চাপকে লাল করে দিতে। বলুন, গোবর কাছে নিবে? সাদি লাগেছে মন দিয়ে বলে। আনরোম্যান্টিক কোথাকার। কোথায় বলবেন তুমি আমার ছোঁয়া, তোমাকে কেন গোবর কাছে নিয়ে যাব? তা না, ধুর, রোম্যান্স করার বয়সে জামাইকে আমিষ বানানোর চেষ্টা করছে। আমার মতো কপাল পোড়া আর কে আছে? সোয়ার ন্যাকামি দেখে সাদি ভ্রু কুঁচকে ফেলে। সিরিয়াসলি ভাই, মানুষ এভাবে কি করে ন্যাকামি করে? তোমাকে আমি ভালো ভালো ওয়ার্নিং দিলাম, ইডিয়েট। আর আমিও আপনাকে রোম্যান্টিক হওয়ার ওয়ার্নিং দিলাম জামাই। তাই না? বলতে বলতে সাদি সোয়ার হাত ধরে কাছে টেনে নেয়। গিফট, খুব ছোট্ট একটা শব্দ, তবেই শব্দটার ওজন অনেক ভারী। গিফট যে কোনো মানুষকে খুশি করতে সক্ষম, যে কোনো মানুষের মন খারাপ দূর করে দিতে পারে। এই যে সোয়ার মনটা আনন্দে নিচে নিচে উঠছে, কারণ তার প্রেমিক পুরুষ তাকে গিফট দিয়েছে। বিয়ের পরে এই প্রথমবার লোকটা সোয়াকে গিফট দিল। সেই গিফটটার মূল্য কত জানা নেই সোয়ার, তবে সোয়ার কাছে তা কোটি কোটি টাকার সমান মূল্য। বিবাহিত মেয়েদের সব থেকে শখের যে জিনিসটি তা হলো নাকফুল। স্বামীর থেকে নাকফুল সব মেয়েরাই আশা করে। ছোঁয়াও আবদার করেছিল সাদির কাছে, কিন্তু সাদি দেয়নি, আর ছোঁয়াও এত গুরুত্ব দিতে চায়নি। সাদির থেকে জোর করে নাকফুল আদায় করা ছোঁয়ার জন্য কঠিন কোনো বিষয় নয়। ডায়মন্ডের নাকফুল দেখতে দারুণ। ছোঁয়া সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, আর সাদি ছোঁয়াকে দেখছে। সামান্য গিফট পেয়ে মানুষ এতটাও খুশি হতে পারে? আমাকে পরিয়ে দেবেন?
নিঃসংকোচ আবদার না করার সাধ্য স্বাধীন নেই। সে ছোঁয়ার হাত থেকে নাকফুলটা নেয়। ছোঁয়া চোখ বন্ধ করে মুখটা এগিয়ে দেয়। ছোঁয়ার নাকে থাকা ছোট্ট নাকফুলটা খুলে নেয়। ছোঁয়া একটু ব্যথা পেলেও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর সাদি খুব যত্ন নিয়ে ছোঁয়ার নাকের বাপাসটায় থাকা ছোট্ট ছিদ্র দিয়ে নাকফুলটা ঢুকিয়ে দেয়। ছোঁয়া গোলগাল মুখখানায় দারুণ মানিয়েছে নাকফুলটায়। পুরো মুখেরই যেন আদল পাল্টে গেছে। অন্যরকম মোহনীয় লাগছে মেয়েটাকে। ছোঁয়া চোখ খুলে হাসে, তাকায় প্রেমিক পুরুষের মুখপানে। সুন্দর লাগছে না? প্রশ্ন করে সাদিকে। যদিও মুচকি হাসে, ডান হাতটা রাখে ছোঁয়ার গালে। তুমি খুশি তো? আপনি আমার সাথে ভালো করে একটু কথা বললেই আমি খুশি হয়ে যাই। সাদি বাম হাতটাও রাখে ছোঁয়ার অন্য গালে। দুই হাতে ছোট্ট মুখখানা উঁচু করে ধরে। ওষ্ঠ ছোঁয়ায় ললাটে। পরপর নাকফুলের ওপরে ওষ্ঠ ছোঁয়ায় কেঁপে ওঠে ছোঁয়ার সত্তা। লজ্জায় রাঙা হয়ে ওঠে মুখখানা। আঁখি পল্লব খুলে তাকানো দায়। প্রেমিক পুরুষের প্রেমময় ছোঁয়া বুকে কম্পন শুরু করে দিয়েছে। চঞ্চল ছোঁয়ার চঞ্চলতা মিয়ে গিয়েছে। মাথা থেকে দুষ্ট বুদ্ধি বুঝি বিলুপ্ত হয়ে গেল। স্বামীর স্ব-ইচ্ছার সান্নিধ্য পেয়ে মেয়েটা বুঝি বড় হয়ে গেল। আর বুঝি দুষ্টুমি করবে না, এই বুঝি লক্ষ্মী বউ হয়ে উঠল। সাদির ভাবনাখানা প্রকাশ করার আগেই ছোঁয়া রিনরিনিয়ে বলে ওঠে, আপনার দাড়িগুলো আমাকে বড্ড জ্বালাতন করে, কাতুকুতু দেয়, হাসি পায় আমার। হাসি পেলে রোম্যান্স করবো কিভাবে? মুড নষ্ট হবে না? ছোঁয়ার কথাই সাদি ছোঁয়াকে ছেড়ে দেয়। এবার আর মুচকি হাসি নয়, ওষ্ঠদ্বয় মেলে দিয়ে খানিকটা শব্দ করে হেসে ওঠে সাদি। এই মেয়ের থেকে ম্যাচুরিটি আশা করেছিল সে। ছোঁয়া গালে হাত দিয়ে সাদির হাসি দেখছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। হাসলে মানুষটাকে অনেক সুন্দর লাগে। বাম গালে টোল পড়ে। গোলাপি ওষ্ঠদ্বয় বড্ড মোহনীয় লাগে। হাসি দিয়ে নারীদের কাবু করতে পারবে সে, কিন্তু ছোঁয়া সেটা দিবে, লঙ্কা পোড়া দেবে লোকটার চারপাশে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সামনে আপনার হাসা বারণ। সাদির ছোঁয়ার নাক টেনে দিয়ে জবাব দেয়, আমার শয়তান বউ জেলাস হবে, এটাই তার কারণ। মানুষ গিরগিটির মতো রং কি করে বদলায়? এই তো সেই দিন ছোঁয়াকে কত ভালোবেসে চুমু খেয়ে বিদেশে পাড়ি জমালো সাদি। ছোঁয়া ছোট্ট সত্তা ভেবে নিয়েছিল তার বর বুঝি তাকে ভালোবেসে ফেলেছে, এবার থেকে দুঃখ ঘুষবে। কিন্তু তার কিছুই হলো না। কেটে গেছে 3টে দিন, অথচ সাদি একবারও কল করলো না। চিন্তা হয় না ছোঁয়ার? সাবিনা বেগম তো একটু পরপরই আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠছে। তার কান্না দেখে ছোঁয়ার বুকটা কেঁপে কেঁপে উঠছে। সেলিম বিরক্ত। খাবার টেবিলে সকলেই খাবার পরিবেশন করছে নাজমা বেগম। সাবিনা নিজে রুম থেকে বের হচ্ছে না। সিমি রান্নায় সাহায্য করেছে নাজমা বেগমকে। মমতা বেগমও একটু পর পর আহাজারি করে উঠছে। সাজ্জাদ, সেলিম এবং সিফাত খাচ্ছে। সিমি পরীকে খাওয়াচ্ছে। ছোঁয়া ভাতের থালায় হাত নাড়াচাড়া করছে। মুখে খাবার তুলতে পারছে না সে। মায়ের এই করুণ অবস্থা এবং সকলের চিহ্নিত মুখ দেখে সেলিম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে ওঠে, এত রেসপন্সিবল ছেলে আমি জীবনও দেখিনি। বিয়াদব একটা, বাড়ির সকলের চিন্তা করবে এটা তার মগজে নেই। সাজ্জাদ বিরক্ত হয়। কোনো একটা কারণে সাদিকে একদম পছন্দ করে না সেলিম। দু চোখে দেখতে পারে না। বাবার কথায় ছোঁয়ার চোখে পানি চলে আসে। বেয়াদব কেন বলবে? কিন্তু বাবার মুখের উপর জবাব দিতে পারে না। সিফাত বলে, আব্বু মোটেও সাদি বেয়াদব না, হতে পারে কাজে আটকা পড়েছে। সেটা বোঝাও তোমার বোনকে, বড় হয়ে গেছে সে। একা একা বিয়ে করেছে, এখন স্বামীর চিন্তায় শোক দিবস পালন করছে। বাবার কথা শুনে ছোঁয়া মুখে ভাত পুড়ে দেয়। গাল ভর্তি করে ভাত নিয়ে পানি দিয়ে গিলে গিলে খাচ্ছে। নাজমা বেগম মেয়ের কাণ্ড দেখে কিন্তু কোনো জবাব দেয় না। বাবা এভাবে কেন বলছো? সিমি বলে ওঠে, মুখে মুখে কথা বলবে না সিমি, বিরক্ত লাগে আমার। সিমি আর কথা বলার সাহস পায় না। আর বাকি সবাইও কথা বলে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে রুমে এসে সাদির নাম্বারে কল করে ছোঁয়া। যদিও বাংলাদেশের নাম্বারে কল যাবে না, বিদেশে গিয়ে নতুন সিম নিয়েছে, সেই সিমের নাম্বার ছোঁয়ার জানা নেই, তবুও কল করে যাচ্ছে। ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোথাও সাদিকে অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে না। ভীষণ কান্না পাচ্ছে ছোঁয়ার। ওয়ালপেপারে থাকা সাদির ছবিখানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আপনাকে ভালোবেসে 2 সেকেন্ডও আমি শান্তিতে থাকতে পারলাম না, একটা দিনও ভালো থাকতে পারিনি। খুব বেশি ভুল করে ফেলেছিলাম আপনাকে ভালোবেসে, সেই ভুলের শাস্তি দিচ্ছেন আমায়। আমি মরে গেলে কাকে জ্বালাবেন সাদি? কাকে এত কষ্ট দেবেন?
মনটা পুড়বে না আপনার? ফোনটা ছুঁড়ে মারে ছোঁয়া। বিছানার একপাশে অযত্নে পড়ে থাকে, বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন দিতে থাকে। এটা ছাড়া তো আর কিছু করার নেই। কতক্ষণ কেঁদেছে জানা নেই ছোঁয়ার, তবে চোখ দুটো যখন একটু লেগে এসেছিল, নিদ্রা ভর করেছিল দুই চোখে, তখনই বিকট শব্দে ফোনটা বেজে ওঠে। চমকে এক লাফে বসে পড়ে ছোঁয়া। কাঁচা ঘুম ভাঙার ফলে বুক কাঁপছে, মস্তিষ্ক কাজ করছে না। হাত এগিয়ে ফোনটা তুলে নেয়। স্ক্রিনে বিদেশি একটা অচেনা নাম্বার ভেসে ওঠে। সাদি বুঝি কল করলো। পাগল ছোঁয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়া করে কল রিসিভ করে। বিরহ মনের মধ্যে বাসা বেঁধেছে। অভিমানে বুক ভেসেছে সরল কন্যার। অশ্রুকণা আটকাতে ব্যর্থ সে। নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না, তবুও মনকে মানাতে পারছে না। প্রেম তাকে সুখ এনে দিতে পারেনি, প্রেম তাকে ভালোবাসা দেয়নি, বরং প্রেম তাকে পাহাড় সমান দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। নিজের সত্তাকে পাগল ভাবতে বাধ্য করেছে। কান্না করার একটা বাজে দিক হলো নাক দিয়ে পানি পড়বে, মাথা ব্যথা করবে এবং আঁখি পল্লব ফুলে উঠবে। অতিরিক্ত ফর্সা মেয়েদের চোখ মুখ লাল হয়ে যাবে। সরল কন্যার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আঁখি পল্লবে বৃষ্টি কমেছে, তবে নাক পিট কমছে না, সমানে নাক টেনে যাচ্ছে। সাদি বরাবরই ধৈর্যশীল। সে ধৈর্য সহকারে প্রেমিকারূপী বউয়ের নাক টানার শব্দ শুনছে। মনে মনে এঁকে ফেলে এই মুহূর্তে ইডিয়েটটাকে কেমন দেখতে লাগছে। সিচ কাঁদুনি মেয়ে। তবে সাদি মুখের উপর বলতে পারল না কথাটা। মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। সে অপেক্ষায় আছে ইডিয়েটটার থেকে কিছু শোনার, তবে ছোঁয়া কথাই বলছে না। দীর্ঘ সময় পার হয়। সাদি শ্বাস টেনে শুধায়, কেমন আছো? প্রেমিক পুরুষের মধুর সুরের কথায় মন গলিয়ে দেয় ছোঁয়ার, তবে অভিমান কমে না। আবারও ঠোঁট উল্টে কেঁদে ফেলে। এতদিন পরে মনে পড়েছে তার, জানতে ইচ্ছা হয়েছে কেমন আছে। এই বদলোকটার সাথে কথা বলাই উচিত না। আবারও ছোঁয়ার কান্নার শব্দে সাদি বিরক্ত হয়। নাক মুখ কুঁচকে বলে, ওকে, রাখছি আমি। হ্যাঁ রাখুন, কথা বলবো না আপনার সাথে, সারাক্ষণ কথা বলবো না, ছেড়ে দিব। এমন ভয় কেন দেখান? আপনার প্রতি একটু বেশি দুর্বল বলে? আমার দুর্বলতা জেনে গেছেন বলে ভেবে নিয়েছেন আপনি যাই করবেন পাগল ছোঁয়া সারা জীবন আপনার লেজ ধরে দাঁড়িয়ে থাকবে? বলতে বলতে শব্দ করে কেঁদে ওঠে ছোঁয়া। সাদির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইদানিং এক অদ্ভুত রোগ বাসা বেঁধেছে বুকের ভেতর। সারাক্ষণ মুচকি হাসি চলে আসে, গম্ভীর হয়ে থাকতেই পারে না। এই তো মিটিংয়ের মধ্যে হুট করে সাদি হেসে ওঠে। একটু শব্দ করেই হেসেছিল। বস সহ সকলেই হা করে তাকিয়েছিল সাদির দিকে। ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিল সাদি। পাগল ছোঁয়া সাদমান চৌধুরীকেও পাগল বানিয়ে দিয়েছে। ছোঁয়ার নাক টান্নার শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে ছোঁয়াতে মনোযোগ দেয় সাদি। বুকে বালিশ জড়িয়ে আতশোয়া হয়। কেঁদো না জান, কথা শোনো। ছোঁয়া কান্না থামায়। প্রেমিক পুরুষের মুখের জান ডাকটাতে যে নেশা মেশানো আছে, ছোঁয়ার ছোট্ট সত্তাকে নাড়িয়ে দিতে সক্ষম সেই নেশা। বিছানায় টিস্যুর সরাসরি কেঁদেছে আর নাক পরিষ্কার করেছে যে। টিস্যু বক্স শেষ, দুটো টিস্যু আছে, একটা নিয়ে নেয় ছোঁয়া। ভালো করে নাক এবং চোখের পানি মুছে নেয়। এত কাজের চাপ ছিল, বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই কল করিনি। ছোঁয়া ঢোক গিলে বলে, বড় মায়ের সাথে কথা বলেছেন? মায়ের সাথে কথা বলেই তোমাকে কল করলাম। আমাকে এত জ্বালান কেন আপনি? এখনো তো শুরুই করেনি জানানো। এইচএসসিটা শেষ করো, তারপর তোমাকে জানানোর পিএইচডি দেখাবো। লজ্জা পায় ছোঁয়া। চোখ দুটো বন্ধ করে ফেলে। কিন্তু এখানে লজ্জার কি হলো এটা নিজেও বোঝে না। ইদানিং লজ্জা নামক শব্দটা একটু বেশি ঘায়েল করছে ছোঁয়াকে। লজ্জা কমাতে ছোঁয়া রিন্ডি নিয়ে জিজ্ঞেস করে, ফিরবেন কবে? কালকে। আমি কিন্তু আপনার সাথে থাকবো, এখানে থাকবো না আমি। আমাকে না রাখতে চাইলে থানা পুলিশ করব। কাট কাট বলে দিলামই। আবারও হাসে সাদি। আচ্ছা থাকবে। আপনাকে আমি ভালোবাসি। জানি আমি। আপনি বাসেন না? জানি না। জানতে হবে। আমি একা একা অনেক দিন ভালোবেসেছি, এবার আপনি একটু বাসুন না। কতকাল একা একা পাগলামি করব, একটু সঙ্গ চাই আমার। আচ্ছা, গুড নাইট, কাল দেখা হবে। সাদি কল কেটে দেয়। ছোঁয়া হতাশার নিঃশ্বাস ফেলে। লোকটা এমন কেন? একটু ভালোবাসলে কি হবে? ভালোবাসা লাগবে না আমার, শুধু আমার হয়ে থাকুন, আমার কাছে থাকুক। আমি তাকে দু চোখ ভরে সারা জীবন দেখতে পেলেই হলো, ভালোবাসা লাগবে না।
মনটা ভীষণ খুশি ছোঁয়ার। আজকে যে সাদি ফিরবে। নাজমা বেগমের গাল ধরে ঝুলে আছে ছোঁয়া। নাজমা বেগমের 2 হাতে ময়দা লাগানো আছে, তাই ছোঁয়াকে ছোটাতে পারছে না নিজের থেকে। ছোঁয়া, ছাড় আমায়, বাদরের মতো কেন ঝুলছিস? ছোঁয়া টুপ করে মায়ের গালে 2টো চুমু খেয়ে নেয়। আমাকে ভালোবাসি বলো, নাহলে ছাড়বই না তোমায়। ভালোবাসি, ছাড় এবার। রেগে নেই তো আমার ওপর? অবশ্য রেগে থাকলেও চলবে, যখন আমার বেবি হবে বেবির মুখ দেখে আর রাগ করতে পারবে না। নাজমা কটমট চোখে তাকায় মেয়ের দিকে। সর আমার সামনে থেকে, কাজ করতে দে। ছোঁয়া নাজমা বেগমের নাকে চুমু খেয়ে ছেড়ে দিয়ে এক দৌড়ে চলে যায়। নাজমা বেগম মুচকি হাসে। ছোঁয়া এবার বাবার রুমে ঢোকে। সেলিম অফিসের জন্য তৈরি হচ্ছিল। ছোঁয়া এগিয়ে গিয়ে বাবার ট্রাই হাতে নিয়ে বেঁধে দিতে থাকে। সেলিম সরু চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকে। আব্বু, আমি রিয়েলাইজ করলাম তোমার কথা না শুনে সাধুকে বিয়ে করে ভুল করেছে। আমি তো ছোট্ট বলো, কিউট একটা বেবি না, ভুল তো করেই ফেলেছি। এবার আমার ওপর রাগ করে থাকলে তো আর ভুলটা সঠিক হয়ে যাবে না, তাই না? শেষবারের মতো আমাকে ক্ষমা করো। এই যে তোমার চুল ছুঁয়ে বললাম, আর জীবনেও ভুল করব না, পাক্কা প্রমিস। মেয়ের কথা বলার ভঙ্গিমা দেখে হেসে ফেলে সেলিম। আলতো হাতে জড়িয়ে ধরে ছোঁয়াকে, মাথায় চুমু খায়। রেগে নেই আমি, তবে আমি চাই তুমি এসএসসি শেষ করো। এখন তুমি এইসব নিয়ে ভাবো। 2টা বছর পুরোপুরি নেই, এই দিনগুলো পড়ালেখার পিছনে ব্যয় করো। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। সাদা কলেজ ড্রেস পরে মাথায় সাদা হিজাব জড়িয়ে 2 কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজের দিকে যাচ্ছে ছোঁয়া। রিক্সা পায়নি আজকে, তাই পায়ে হেঁটেই যেতে হচ্ছে। কলেজ শেষে সাদির বাড়িতে যাবে। ইস, কতদিন পরে লোকটাকে দেখবে। খুশিতে মনটা লাফাচ্ছে ছোঁয়ার। তুমি ছোঁয়া? হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে থেমে যায় ছোঁয়া। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। ছোঁয়ার সামনে লম্বা সুন্দরী একজন মহিলা দাঁড়িয়ে আছে, যার পরনে হালকা নীল রঙের শাড়ি। হাঁটু সমান লম্বা চুলগুলো বেনুনি গেঁথে রেখেছে। মুখে নেই কোনো সাজসজ্জা, তবুও মেয়েটিকে অপূর্ব লাগছে। এই মেয়েটিকে ছোঁয়া চেনে। চিনবে না কেন? এই সেই মেয়ে যে ছোঁয়ার সাদির মনে জায়গা করে নিয়েছিল। এই জীবনে মুখখানা ভুলতে পারবে না ছোঁয়া। এই মানুষটার প্রতি ভীষণ জেলাস ছোঁয়া। গোল গোল চোখ করে মিহির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে থাকে ছোঁয়া। ছোঁয়ার তাকানো দেখে মুচকি হাসে মিহি। হাত বাড়িয়ে ছোঁয়ার মুখখানা ছুঁয়ে দিতে চায়। ছোঁয়া 2 পা পিছিয়ে যায়। এতেও হাসে মিহি। দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো আছো? প্রশ্নখানা ছোঁয়ার পছন্দ হয়নি। রসিকতা করতে এসেছে উনি। সেই দিন এই কপালেই তো সাদির কাঁধে চেপে কাঁদছিল। ছোঁয়ার ইচ্ছে করছে মিহির কপাল ফাটিয়ে দিতে, বা খুব জোরে আঘাত করতে, ব্যথা দিতে। সাদির কাঁধে মাথা রেখে উনি দণ্ডনীয় অপরাধ করেছে, এই বিষয়টা মহিলাটিকে বুঝিয়ে দিতে ইচ্ছে করছে ছোঁয়ার, কিন্তু পারছে না। কথা বলবে না ছোঁয়া? ছোঁয়ার থেকে জবাব না পেয়ে বলে মিহি। ছোঁয়া কটমট চোখে তাকায় মিহির দিকে। আমার স্বামীর কাঁধে কপাল ঠেকে কেঁদেছিলেন, আমি ভুলে যাইনি। আমার সাদিকে টাচ করার সাহস হয় কি করে? কেন ছুঁয়েছিলেন? এই মুহূর্তে আপনার কপাল আমি ফাটিয়ে দিলে ব্যাপারটা ভালো দেখাবে? উচ্চ স্বর ছোঁয়ার কথায় বা আখি পল্লবে রাগের ছড়াছড়ি। ফর্সা গোলগাল মুখখানা লাল হয়ে উঠেছে, হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। রাগের কারণে বোধহয় মেয়েটার নিঃশ্বাসও জোরে জোরে পড়ছে। মিহি সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। রেগে গেলে তো হেরে গেলে ছোঁয়া। আলতো হেসে বলে মিহি। ছোঁয়া চৌধুরী হারতে শেখেনি, সাদমান চৌধুরী আমার, একান্তই আমার। তার দিকে নজর দেবেন না আপনি, এটা আমার ওয়ার্নিং। ছোঁয়ার উচ্চ স্বরের কথায় দমে যায় মিহি। এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু উদ্দেশ্যখানা এই মুহূর্তে বলে দিলে ছোঁয়া কিছুতেই মানবে না। ঠিক আছে, নজর দিব না। তো একটা প্রশ্নের জবাব দাও তো, কেন এত ভালোবাসো তাকে? তার তো প্রচুর টাকা পয়সা নেই, দেখতেও আহামরি রাজকুমার নয়, বয়সটাও বেশি। তাহলে কি দেখে পাগল হলে? ভালোবাসা কখনো বয়স মানে না, টাকা পয়সার বিচার করে না। আমার চোখ দুটো খুলে নিয়ে নিজের চোখে লাগিয়ে দেখুন, এই পৃথিবীর সব থেকে সুন্দরতম ব্যক্তি হচ্ছে আমার সাধু। তাকে ভালোবাসার জন্য আমার শখানিক কারণ লাগে না, বরং তাকে ভালো না বাসার জন্য অনেক কারণ লাগবে। মুগ্ধ হয় মিহি, নিজের উপর রাগ হয়। এভাবে কখনোই ভালোবাসতে পারিনি সে। ভালোবাসতে পারলে অবশ্যই তার জীবনে এমন একটা দিন আসতো না। সাদি যদি আমাকে চায়, তোমাকে ডিভোর্স দিতে চাই।
মিহির প্রশ্নে ছোঁয়ার বুক কেঁপে ওঠে, হৃদয়ের আর্তনাদ শুরু হয়ে যায়। তবুও মিহির সামনে নিজেকে দুর্বল প্রমাণ করতে নারাজ সে বুক ফুলিয়ে জবাব দেয়, আমি আটকে রাখতে জানি, আগলে রাখতেও জানি। আমার সাথে কখনোই আপনার কাছে ফিরবে না, আর ফিরতে চাইলেও আমি ফিরতে দেব না। আমার অনেক সাধনার ফল সাধু, আমার বর, তাকে প্রাণ থাকতে আমি হারাতে দিব না। বলেই ছোঁয়া কলেজের দিকে চলে যায়। মিহির আর একটা কথাও সে শুনতে নারাজ। কলেজের গেটের ভিতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে ছোঁয়া। মিহি এখনও দাঁড়িয়ে আছে। কলেজে নতুন বিল্ডিংয়ে দেওয়া হচ্ছে, তারপর জন্য ইট ভেঙে রাখা হয়েছে। ছোঁয়া এক টুকরো ইট খুঁজে ছুঁড়ে মারে মিহির কপাল বরাবর। ছোট থেকেই ঢিল ছোড়ায় এক্সপার্ট ছোঁয়া, তাই একেবারে ঢিলটাও বিফলে যায় না, সোজা গিয়ে লেগে পড়ে মিহির কপালে। মুহূর্তেই কপালে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে মিহি। ছোঁয়া বিশ্বজয়ের হাসি দিয়ে ক্লাসের দিকে চলে যায়। সাদি সবেই বাসায় এসে পৌঁছালো। ভীষণ ক্লান্ত সে, বড় একটা জার্নি। বরাবরই জার্নিতে অসুস্থতা অনুভব করে সাদি। ইচ্ছে ছিল বাসায় ফিরবে, কিন্তু মানুষের কোলাহল ভালো লাগবে না এই মুহূর্তে, তাই বাসায় ফেরা হলো না। ভেবে নিয়েছে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেবে। তখনই কলিং বেল বেজে ওঠে। সাদি বিরক্ত, চোখ মুখ কুঁচকে ফেলে। এই মুহূর্তে স্বামীর ছাড়া কেউ আসেনি এটাই তার ধারণা। ঘামে ভেজা সাদা রঙের শার্টের বোতাম খুলতে খুলতে দরজা খুলে দেয় সাদি। সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদি প্রথমে হতভম্ব হয়ে যায়, পরে মুচকি এসে দুই হাতে আগলে নেয় হাত পাগল বউটাকে। ছোঁয়াকে ভেতরে এনে দরজাটা বন্ধ করে দেয়। ইস, কত মিস করছিলাম আপনাকে, জানেন আপনি? শেষমেশ আপনার দেখা পেলাম। শুনুন, এটাই ছিল আপনার বউ ছাড়া শেষ ঘুরতে যাওয়া। পরের বার থেকে আপনার সাথে যাব আমি। সাদি ছোঁয়াকে ছাড়িয়ে নেয় নিজের থেকে, সোফায় বসিয়ে দেয়, নিজেও বসে ছোঁয়ার পাশে। ছোঁয়া তার সুদর্শন বরটাকে দেখতে থাকে, আর সাদি চোখ বন্ধ করে ঘাম জড়ানোর অপেক্ষায় থাকে। ছোঁয়া সাদির দিকে একটু চেপে বসে বলে, শুনুন না, একটা জিনিস ভেবেছি। সাদি চোখ বন্ধ করে গম্ভীর গলায় বলে, বলো। ভাবছি নকল একটা সার্টিফিকেট বানাবো। ধপ করে চোখ খোলে সাদি, তাকায় ছোঁয়ার মুখ পানে। এভাবে কেন তাকাচ্ছেন? বাবা বলেছে এইচএসসির পরে দুজনকে একসাথে থাকতে। সেই আরও 1.5 বছর। এতদিন আপনাকে ছাড়া থাকতে পারবো না। তো আমি যদি একটা নকল সার্টিফিকেট বানাতে পারি এইচএসসির, তাহলে বাবাকে দেখিয়ে বলতে পারবো, দেখো বাবা, পাশ করেছি। এবার আমাকে আর সাধুর থেকে আলাদা করো না, একসাথে থাকতে দাও। আইডিয়াটা দারুণ না? সাদি হেসে ফেলে, থাপ্পড় মারে ছোঁয়ার মাথায়, সাথে বিনুনি টেনে দেয়। কিঞ্চিত ব্যথা পেলেও ছোঁয়া তা প্রকাশ করে না। লেজ ছাড়া বাদর, উনি তোমার বাবা। ছোট বাদর থেকে বড় বাদর বুদ্ধি অলওয়েজ বেশি থাকে। ছোঁয়া আবারও ভাবনায় পড়ে যায়, সত্যি তো, বাবা চট করে ধরে ফেলবে। সাদি ছোঁয়ার আঙ্গুলগুলো দেখতে থাকে আর ছোঁয়া ভাবতে থাকে। তারপর লাফিয়ে উঠে বলে, তাহলে চলুন আব্দুল কুদ্দুসকে নিয়ে নেই। সাদি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিভাবে নেব? আর আব্দুল কুদ্দুসকে? কে আবার? আমার আর আপনার ছেলের নাম আব্দুল কুদ্দুস রাখবো তো। মেয়ে দিয়া ছেলে কুদ্দুস, দারুণ না? এসব উদ্ভট নাম তোমার মাথায় আসে কোথেকে? পাশের বাসার দাদিমার ছেলের নাম কুদ্দুস। দাদিমা দাদুকে ডাকতেছি, ও কুদ্দুসের বাপ, আইসে দেখো তোমার আকাইম্মা কুদ্দুস মাইয়া লইয়া আইসে। উফ, কি যে জোশ লাগছিল। তখনই ঠিক করে ফেলি আমার ছেলে নাম আব্দুল কুদ্দুস রাখবো। তারপর আপনাকে ডাকবো, ও কুদ্দুসের বাপ। আপনার কুদ্দুস আপনার মতোই নিরামিষ হইছে, আমায় তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখায় না। ছোঁয়ার কথা শুনে সাদি হাসি আটকাতে পারে না, বা হাত চোখের উপরে রেখে হো হো করে হাসতে থাকে। ছোঁয়া গালে হাত দিয়ে সাদির হাসি দেখতে থাকে। পুলিশ স্টেশনে ডাকা হয়েছে সাদি এবং ছোঁয়াকে। মিহি নামের একটা মেয়ের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ করেছে অসুস্থ ব্যক্তি নিজেই। সাদি ভ্রু কুঁচকে খানিকক্ষণ তাকিয়েছিল ছোঁয়ার মুখ পানে। মেয়েটা মিহির মাথা ফাটিয়েছে, হ্যাঁ, এতটা ডেঞ্জারাস? ব্যাপারটা সাদির বিশ্বাসই হচ্ছে না। ছোঁয়া এমন একটা কাজ করতে পারে, মেয়েটাকে মাঝে মধ্যে চিন্তা অসুবিধা হয়। তবে এটা নিয়ে ছোঁয়ার চোখে মুখে কোনো অনুশোচনা প্রকাশ পাচ্ছে না। সে দিব্যি সাদির হাত জড়িয়ে গুটি গুটি পায়ে হাঁটছে। সাদি বেশ কয়েক
কয়েকবার জিজ্ঞেস করতে চেয়েও করেনি, এমনকি ছোঁয়াকে জানানোও হয়নি তারা থানায় যাচ্ছে। জানলে কি মেয়েটা ভয় পাবে? পুলিশের সামনে বসে আছে ছোঁয়া এবং সাদি, ওদের থেকে একটু দূরে মিহিও বসে আছে, তার কপালে ব্যান্ডেজ করা। গুটি কয়েক পুলিশ এদিক সেদিক ঘোরাঘুরি করছে। জেলখানা দেখতে পাচ্ছে না ছোঁয়া, সে আপাতত উকিঝুঁকি মেরে জেলখানা দেখতে চাচ্ছে। পুলিশদের মাথায় ক্যাপটা একবার পরে দেখতে চায় ছোঁয়া, বা রিভলভারটা একটু ছুঁয়ে দেখতে চায়। সাদি পাশে না থাকলে অবশ্যই নিজের ইচ্ছের কথা পুলিশকে জানিয়ে দিত, কিন্তু ধমক খাওয়ার ভয়ে জানাচ্ছে না। এতগুলো পুলিশের সামনে ধমক খেলে মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। পুলিশ অফিসার আসিফ সাদি এবং মিহির ক্লাসমেট, এই সামান্য কারণে থানা অবধি আসার মোটেও কোনো কারণ হয় না। মিহি শুধুমাত্র ছোঁয়াকে একটু অপমানিত করতে চায়। অপমানিত হলে নিশ্চয়ই মেয়েটার এই হাসি হাসি মুখটা চুপসে যাবে, তাই সে আসিফকে বলে সাদিকে কল করায়। তাছাড়া বাচ্চা মেয়ে আজকে মাথা ফাটানোর সাহস পেয়েছে, কাল বড় কোনো অপরাধ করার সাহস পাবে। আগে থেকে একটু বকে দিলে নেক্সট টাইম এমন করবে না। আসিফ চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে তাকায় সাদির দিকে। সাদির চোখে মুখে প্রশ্ন, তাদের কেন এখানে রাখা হয়েছে? নিজে থেকে জিজ্ঞেস করছে না, যেহেতু ডেকেছে সেহেতু তারাই বলবে। শুধু শুধু আগে আগে জিজ্ঞেস করার মানে হয় না। আমার বউ মাথা ফাটিয়েছে, দিনে দুপুরে মানুষ খুন করার চেষ্টা, জানেন আপনি? সাদি বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া মিষ্টি করে হাসে, পা গুটিয়ে বসে তাকায় মিহির দিকে। মিহির দৃষ্টি সাদির দিকে, মাথাটা আবারও গরম হয়ে যায় ছোঁয়ার। দেখছো বুড়ি, তুমি এখানে আসো তবুও আমার বর তোমার দিকে তাকাচ্ছে না, তাহলে ভাবো তুমি ঠিক কতটা বিশ্রী দেখতে। তোমার থেকেও তো এই পুলিশ কাকু সুন্দর বেশি, তার দিকেও 4 বার তাকিয়েছে। মিহি থমে খেয়ে যায়, সে সাদির থেকে দৃষ্টি সরিয়ে ফেলে। পুলিশও সরু চোখে তাকায়। অপরাধ করেছো তুমি, এখন এভাবে হাসছো কি করে? আসিফ গম্ভীর গলায় বলে, পুলিশরা পেশায় এমন, নরম গলায় কথা বললে অবশ্যই আসামি ভয় পাবে না, উল্টো আশকারা পেয়ে যাবে। ছোঁয়া পা নামিয়ে টেবিলে 2 হাত দিয়ে একটু ঝুঁকে পুলিশকে উল্টো প্রশ্ন করে, আপনার মনে হলো আমি অপরাধ করেছি? অবভিয়াসলি। আপনার বউয়ের কাঁধে কেউ কপাল ঠেকিয়ে তাকে দুর্বল করার চেষ্টা করলো, আপনার বউকে পটিয়ে আপনার সংসার ভাঙার চেষ্টা করলো, এমনকি আপনাকে হুমকি দিল আপনার বউকে ছেড়ে দেওয়ার, তখন আপনি কি করবেন? জটিল প্রশ্ন। সাদির হাসি পাচ্ছে। এতক্ষণে সে বুঝতে পারল কেন পা ভেঙেছিল ছোঁয়ার, কেন কথা বলেনি এবং কেন আজকে এমনটা করলো। মেয়েটাকে আর পাগল বলা চলে না, ফুল পাগল সে। আসিফ খানিকক্ষণ ভাবে, সত্যিই তো, এমনটা করলে কখনোই মাথা ঠান্ডা রাখা যাবে না। আমি তাকে জেলে পুরবো। আপনার জেল আছে, আপনি জেলে পড়বেন, আর আমার হাত আছে, আমি ঢিল ছুঁড়েছি, হিসাব ক্লিয়ার। এখানে আমি কোনো অপরাধ করিনি, আপনি বরং ওই মিহি ফিহি বুড়িকে জেলে পুরে রাখেন। আজ তো একটা শয়তান, সে জানেন কি করেছে? আসিফ মাথা নাড়ায়, মানে সে জানে না। আমাকে বলে কি না আমার বরকে নিয়ে নেবে। আমি কষ্ট করে বিয়ে করিনি, আমি কান্নাকাটি করে বিয়ে করেছি। বিয়ের দিন আমাকে 500 কিলোমিটার হাঁটিয়েছিল, এত কষ্টের বিয়ে, আর আমি তাকে জামাই দিয়ে দেবো? আসিফ শুকনো ঢোক গেলে তাকায় মিহির দিকে, সে রাগে ফুঁসছে। সাদি একবার ভুল করেও তাকায়নি মিহির দিকে, এটাই রাগের কারণ। একটা সময় তাদের রিলেশন ছিল, সাদি তাকে ভালোবাসতো, এত তাড়াতাড়ি ভালোবাসা শেষ হয়ে গেল, মিহিকে ভুলে গেল। আসিফ জবাব দিতে পারছে না। সাদি গম্ভীর গলায় বলে, মেয়েকে সরি বলো, জলদি বাসে যেতে হবে। ছোঁয়া ভেঙচি কাটে, মিহিকে সরি বলবে? ওই মিহিকে কখনোই না, পারলে পুলিশের রিভলভার নিয়ে শ্যুট করবে, তবু সরি বলবে না। সরি তো বলবে পুলিশ কাকু, যুক্তি না বুঝে একটা বুড়ির কথায় নাচতে নাচতে আমাকে মানে ছোঁয়া চৌধুরীকে ডেকে আনলো। মান সম্মান হার্ট হলো না আমার? আসিফ মাথা নাড়ায়, সত্যি তো, মান সম্মান হার্ট হলো। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু মিহিকে বুড়ি কেন বলছো? ওমা বলবো না, বয়স কত ওনার? আমার জামাইয়ের যদি 32 হয় তাহলে ওনারও 32। 18 নিচে সবাই শিশু, আর 30-এর ওপরে সবাই বুড়ো। আসিফের মাথায় ঘুরছে এই মেয়ের কথা শুনে। সে সাদির দিকে তাকিয়ে বলে, এটা মেয়ে না, এলিয়েন। সাদি একটু হেসে বলে, আমার পাগল বউ। আসিফের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সাদি হাসলো, বেচারা হাসতো শিখে গেছে, মেয়েটা জাদু জানে। আসিফ এবার মিহিকে বলে, ওর কোনো দোষ নেই, তুই উস্কে দিয়েছিলি ওকে, যেটা অন্যায় করেছিস। নেক্সট টাইম এরকম ছোটোখাটো বিষয় থানায় আসবি না।
মিহি দাঁড়িয়ে যায়, তাকায় সাদির মুখ পানে। সাদি এখনও তাকালো না মিহির দিকে। মিহি গটগট পায়ে চলে যায়। ছোঁয়াকে বাড়ির সামনে নামিয়ে দিতে বলেছে ছোঁয়া। সাদি বেশ অবাক হয়েছে, এই মেয়ে তো পেছন ছাড়ে না, আজকে হঠাৎ কি হলো এর? নিজে থেকে বাড়ি যেতে চাইছে, তবে প্রশ্ন করে না, চুপচাপ আছে থাকুক। একবার কথা বলা শুরু করলে থামানো যাবে না। সিএনজি নিয়েছিল সাদি, একটা সেকেন্ডও সে রেস্ট নিতে পারেনি হাত পাগল বউটার জন্য। তবে তার ক্লান্তি দূর হয়ে গিয়েছে। হাত পাগল সাথে থাকলে তার কখনোই ক্লান্ত লাগে না। বাড়ির সামনে গাড়ি থামতে ছোঁয়া নেমে পড়ে। সাদিও নামে ছোঁয়ার সাথে। দেখুন আব্দুল কুদ্দুসের বাপ, আপনি প্লিজ আমার পেছনে আসবেন না, আমার সাথে ঘুরঘুর করবেন না। আমি আব্বুকে কথা দিয়েছি, এইচএসসি শেষ না করে আপনার বাড়িতে যাব না। আমি সরল মানুষ, আপনি ঘুরঘুর করেন, মুখ ফুটে না করতে পারি না। প্লিজ আর এমন করবেন না। আমি আব্বুকে তো আর বোঝাতে পারবো না আপনি কিভাবে পেছনে লেগে থাকেন। ছোঁয়ার কথা শুনে সাদি হতভম্ব। ড্রাইভার মিটমিট করে হাসছে। মুখোমুখি দাঁড়িয়ে আছেন সেলিম এবং সাদি। সেলিমের অবয়নে ক্রোধ স্পষ্ট, কখনো কটমট চোখে তাকাচ্ছে, আবার কখনো পায়চারি করে রাগ কমানোর চেষ্টা করছে। চাচার এই রূপ দেখে সাদির হাসি পাচ্ছে। কথায় কথায় সাদি হাসি পাওয়ার স্বভাব ছিল না সাদমান চৌধুরীর। ঠোঁটের কোনায় এক চিলতে হাসি লাগিয়ে রাখতে শিখেছে তার হাত পাগল বউটা। সাদি গোলাপি ওষ্ঠদয় মেলে দাওয়া দেখে সেলিমের ক্রোধ বেড়ে যায়। গম্ভীর রক্তটা সাদমান চৌধুরী হাসতে শিখে গেছে তার শিশু বাচ্চা মেয়েকে পাগল করতে। আমার মেয়ের আশেপাশে ঘেসবে না তুমি। আঙ্গুল তোলে সেলিম, ক্রোধে আঙ্গুলটাও কাঁপছে। আঁখি পল্লব বরাবরের তুলনায় বেশ খানিকটা বড় করে ফেলেছে। নিঃশ্বাস দ্রুত পড়ছে তার। সোজা হয়ে দাঁড়ায় সাদি, বুক টান টান করে মাথা তুলে তাকায় চাচার মুখ পানি। উচ্চতায় চাচাকে ছাড়িয়েছে আরও 12-13 বছর আগে। বলা বাহুল্য পুরো চৌধুরী বংশে সবচেয়ে লম্বা পুরুষটি সাদমান চৌধুরী। তাই বলে বাকি সবাই খাটো এমনটা কিন্তু নয়, সকলেরই উচ্চতা মানানসই। সাদি একটু বেশিই লম্বা, 6 ফুট ছুঁয়েছে সে। বুকের বাপাশের হাত চাপে সাদি, চোখ বন্ধ করে শ্বাস টেনে জবাব দেয়, ইদানিং আপনার মেয়েকে ছাড়া থাকতে ইচ্ছে করে না, এখানে চেপে রাখতে ইচ্ছে করে। সাদি রাহেন কথায় ভীষণ খায় সেলিম, আঙ্গুল নামিয়ে ফেলে। ওষ্ঠদ্বয়ের মধ্যে কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। রাগে লাল হয়ে থাকা মুখপানা এখন থমথমে রূপ ধারণ করে। সাধারণ সাদি কখনো এভাবে কথা বলে না। সেলিম চৌধুরীর সাথে সাদির শত্রুতা বহু বছর আগে থেকে। ছোঁয়ার বয়স তখন ছিল 10 বছর। প্রচণ্ড চঞ্চল এবং দুষ্ট মেয়েটি সারাক্ষণ ভয় পেত সাদিকে। কখনো আশেপাশে ঘেঁষত না, তবে দূর থেকে উকিঝুঁকি মারত। কখনো খাটের তলায় লুকিয়ে রাখত, তো কখনো পর্দার আড়ালে। সাদি সবটাই বুঝে যেত, কিন্তু কখনো কিছু বলতো না। কখনো খাবার দিতে আসতো মায়ের সাথে, কখনো মায়ের সাথে মিলে জামাকাপড় ধুয়ে দিত, কখনো বিছানা গুছিয়ে রাখতো। খুব ভালো লাগতো সাদির। মনে হতো পিচ্চিটার গন্ধ মিশে আছে রুমটাতে। 2 পায়ে নুপুর পরে সারা বাড়ি ঘুরঘুর করতো, আর সেই নুপুরের শব্দে দেওয়ানা হতো সাদমান চৌধুরীর মন। 22 বছরের যুবক ছিল তখন সে। বাড়ন্ত বয়সের অনুভূতি একটু বেশি প্রবল হয়। সাদির ক্ষেত্রেও তেমন হয়েছিল। ছোট্ট ছোঁয়া অগোছালো, চঞ্চল, বেহায়াপনার স্বভাব। মনের মধ্যে দাগ কেটে গিয়েছিল, অনুভূতি জন্মেছিল প্রবল রূপে। সেই অনুভূতির কথা জানিয়েছিল সেলিম চৌধুরীকে। বলেছিল, চাচা ছোঁয়া বড় হলে আমি তাকে বিয়ে করব। সেলিম ভীষণ বকেছিল সাদিকে। তারপর থেকে একটু কমই দেখতে পারত। আদরের ছোট মেয়ের দিকে কেউ তাকালো তার সহ্য হতো না। সাদিও বুঝেছিল তার চাওয়াটা ঠিক নয়, সে ভুল করছে। সম্পর্কে জড়াই মিহির সাথে। দুষ্টু পরীকে ভুলে যাওয়ার শপথ নাই, কিন্তু পারেনি। কঠোর হয়ে ওঠে। ছোঁয়া আশেপাশে ঘেঁষলে কঠিন চোখে তাকাতো, তাতেই ছোঁয়ার ছোট্ট সত্তা ভয় কেঁপে উঠত। আশেপাশে ঘেঁষত না কখনো। তবে দুষ্টু পরী সাদিকে দেখা কমিয়ে ফেলে না। সেই লুকিয়ে ঝুঁকিয়ে তবুও দেখে যেত সাদিকে। সেলিম চৌধুরী দাঁতে দাঁত চেপে বলে, সাদি তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি। দীর্ঘশ্বাস ফেলে সাদি। আপনার মেয়ে নেচে কোদে এগিয়ে যায়, পুরুষ মানুষ তো আমি, উস্কালে দমে থাকতে পারে না। থমথমে মুখে আশেপাশে তাকায় সেলিম। কেউ শুনে ফেললো নাকি? শুনে ফেললে মান সম্মান থাকবে? বাতিদার বাসার সিঁড়ি শুনলে আশেপাশের মানুষ বলবে, ছিছি কী সব কথাবার্তা। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় তিনি। থেমে থেমে বলে ওঠে, ঠিকভাবে কথা বলো সাদি, আমি তোমার চাচা। আপনি চুপচাপ কাকিমার সাথে সংসারে মনোযোগ দিন। এই বয়সে আমার শালা শালিকা হলে কোনো আপত্তি নেই। নিজ দায়িত্ব কোলে পিঠে করে বড় করে দিব।
পরপর কয়েকবার শুকনো ঢোক গেলে সেলিম চৌধুরী। পানির পিপাসায় গলা শুকিয়ে কাট, লজ্জাও পাচ্ছে ঢের, মুখে থাকা কথা হারিয়ে যাচ্ছে। চাচার মুখখানা দেখে হাসি পায় সাদির। হাসি চেপে বলে, আপনি তাহলে চেষ্টা শুরু করে দিন, আমাদেরও একটু রিল্যাক্স দিন। আব্দুল কুদ্দুস এবং দিয়াকে তো আনতেই হবে, বলুন। আনকমন নাম দুটো শুনে হালকা একটু মুখ তুলে তাকায় সেলিম। রিন্ডি নিয়ে জিজ্ঞেস করে, এরা কারা? আপনার ফুল পাগল মেয়ে তার ফিউচারের বাচ্চার নাম ঠিক করেছেন, আব্দুল কুদ্দুস এবং দিয়া আসছে। চিন্তা করবেন না, খরচ আমিই চালাবো। বড় বড় পা ফেলে দ্রুত স্থান ত্যাগ করে সাদি। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নেয় সেলিম, শেষবারের মতো শুকনো ঢোক চেপে। ডেঞ্জারাস, যেমন আমার মেয়ে তেমনই ঠোঁটকাটা জামাই। দুজনে আমার হার্ট দুর্বল করে দিচ্ছে। এদের চানাপোনা এলে আমার কি হবে? সারাক্ষণ পানির বোতল নিয়ে ঘুরতে হবে। ছোঁয়া আড়াল থেকে বাবা এবং সাদির কথোপকথন শোনার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তবে মশার কামড় খেয়েছে ইচ্ছে মতো, মশারাও কোনো আক্কেল নেই, যখন তখন কামড়ে দেবে। চোখ মুখ কুঁচকে মশার 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে ছোঁয়া। বাবাকে বাড়িতে ঢুকতে দেখে বেরিয়ে পড়ে ঝোপের আড়াল থেকে। আসলে যখন সাদি এবং সেলিম কথা বলায় ব্যস্ত ছিল, ছোঁয়া তখন চুপি চুপি এখানে এসে লুকিয়েছিল। মায়া এবং মিহি উপস্থিত হয়েছে সাদির বাড়িতে, তাদের সাথে সামিরও আছে। ভীষণ বিরক্ত সাদি, একটা সেকেন্ডও রেস্ট নিতে পারছে না সে বাংলাদেশে পা ফেলার পর থেকে। দরজার সামনেই দাঁড়িয়েছিল তারা। সাদি ওদের সাথে কথা না বলে চাবি ঘুরিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। এখানে একটা সিন ক্রিয়েট হবে এখন। সাদির পেছন পেছন ওরাও ঢুকে পড়ে। সামির ঐশীর ফ্ল্যাটের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু হায় মহারানীর দেখা নেই। সাদি নিজের রুমে ঢুকতে যেতেই মিহি বলে ওঠে, কথা বলতে এসেছি তোমার সাথে, বুঝতে পারছো না? সাদি দাঁড়িয়ে যায়, তাকায় সামিরের দিকে। সামির শুকনো ঢোক গেলে, তোর আইফোন ছুঁয়ে বললাম, বিশ্বাস কর আমি ওদের চিনি না। সাদি নিজের পায়ের জুতো খুলতে যায়। সামির এক লাফে সোফার পেছনেই লুকিয়ে পড়ে। ভাই, ওরা আমারে কিডন্যাপ করে আনছে এইখানে, আমি তো তোরে আর তোর বউরে চিনি। ক মিহি বিরক্ত, ভয় কেন পাচ্ছিস সামির? আমি এসেছি তোমার সাথে কথা বলতে। সাদি কথা না বলে নিজের রুমে ঢুকে পড়ে। ঠাস করে দরজাটাও লাগিয়ে দেয়। অপমানে গা রিনরিন করে ওঠে মিহির। সাদি পকেট থেকে ফোন বের করে মেসেজ দেয় ছোঁয়াকে। মেয়ে চলে এসছে আমার কাছে, বলছে আমাকে রান্না করে খাওয়াবে। ব্যাস, ফোন রেখে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সাদি। বাকিটা সোয়াই সামনে নেবে। সাথে আজকে রাতে পাগলিটা সাদির সাথেই থাকবে, এটা শিওর। সাদি ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে সাদি। এবার একটু ঘুম দরকার। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। সকাল থেকেই দৌড়াদৌড়ি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। খাওয়াটাও হয়নি ঠিকঠাক। খিদেও পেয়েছে প্রচুর, তবে এই মুহূর্তে খেতে ইচ্ছে করছে না। নভেম্বরের শুরুর দিক, ঘন কুয়াশার দেখা না মিললেও শীত পড়েছে ভালোই। কম্বল মুড়ি দেওয়ার মতোই শীত। সাদি গলা অবধি কম্বল টেনে এসির পাওয়ার বাড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়। বাইরে থেকে আবছা কথার আওয়াজ ভেসে আসছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিক কী কথা বলা হচ্ছে। তবে সাদি আন্দাজ করে নেয় সামিরকে ধুয়ে দিচ্ছে মিহি এবং মায়া। চোখ দুটো বন্ধ করতেই ফোনটা বেজে ওঠে। বিরক্ত হয়ে বালিশের তলা থেকে ফোনটা বের করে। ইডিয়েট নামটা ফোনের স্ক্রিনে জলজল করছে। ফোঁস করে শ্বাস টেনে কলটা রিসিভ করে নেয় সাদি। হ্যালো, আব্দুল কুদ্দুসের পাপা? আমি না যেতে পারবো না, আম্মু প্রেগনেন্ট। এক লাফে উঠে বসে সাদি। চোখ দুটো বড় বড় হয়ে যায়। ছোঁয়ার আম্মু মানে তো সাদির শাশুড়ি, তিনি প্রেগনেন্ট। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে খানিকক্ষণ চিন্তা করে সাদি। মনে মনে আওড়ায়, মুখের কথা মুখে রয়ে গেল, এরই মধ্যে সুখবর। শুকনো ঢোক গেলে সাদি, না মানে অফিসে যদি ব্যাপারটা লিক হয়ে যায় মুখানে দেখাবে কিভাবে? শ্বশুরকেও বলি হারি, বুড়ো হয়েও এত অ্যাক্টিভ। ওইদিকে শোয়া হ্যালো হ্যালো করেই যাচ্ছে। সাদির সেদিকে হুঁশ নেই। আছে নাকি আপনি? কি হলো, আব্বুর মতো সেন্সলেস হয়ে গেলেন? সাদি দীর্ঘশ্বাস ফেলে। চাচু সেন্সলেস হয়েছে? পরপর 2 বার। আপনি তো কথাই বলছে না, সবাই মুড অফ করে বসে আছে, শুধু পড়ি খুশিতে লাফাচ্ছে। সাদির হাসি পায়, খুব কৌশলে হাসি চেপে যায়। ভেবেছিলাম আমাদের বেবি হবে, কিন্তু কি হলো আমার না ভালোই লাগছে না। আবার এর মধ্যে মিহিফিহি, পাগল পাগল লাগছে। আচ্ছা আমি আসছি। খুশিতে শোয়ার চোখ দুটো চিকচিক করে ওঠে। যাক,
তাহলে মিহির সাথে থাকছে না। তাড়াতাড়ি আসুন প্লিজ, মিষ্টি নিয়ে আসেন। মিষ্টি কেন? আমার নতুন ভাই বোনের জন্য। রাখো তুমি। শোনেন, বলো। রাতে থাকবেন? তোমার কাছে রাখবা? ছোঁয়া লজ্জা পায়। আচ্ছা থাকবো, বুঝছো কিন্তু। বুঝেছি। আনমনে জবাব দেয় ছোঁয়া। সাদি ফিসফিস করে বলে, আমি থাকলে তুমি শেষ। বাজে হয়ে যাচ্ছেন। ছোঁয়া ফোন রেখে দেয়। সাদি একটু হেসে নেয়। বউয়ের কাছে থাকবে আজ। শ্বশুর মশাই কিভাবে রিয়াক্ট করবে? শ্বশুরের উঁচু নাক এবার থেতো করা যাবে। নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে লোকটা। সাদির থেকে ছোঁয়াকে আলাদা করার পরিকল্পনা আটে। এবার সাদি নিজের বউকে শ্বশুরের নাকের ডগা দিয়ে নিজের কাছে নিয়ে আসবে। দরজা খুলতেই দেখতে পায় স্বামীর ফ্লোরে শুয়ে আছে। মিহি সোফায় বসে ফোন দেখছে আর মায়া এদিক সেদিক তাকাচ্ছে। দরজা খোলার আওয়াজে সকলের দৃষ্টি পড়ে সাদির দিকে। স্বামীর এক লাফে উঠে বসে। ভাই, ওরা তোর সাথে কথা না বলে যাবে না। অসহায় সুর সামিরের। সাদি সামিরের দিকে চাবি ছুঁড়ে মারে। ক্যাচ ধরে ফেলে সামির। আমি যাচ্ছি, বউ প্রেগনেন্ট, তোর কথা বল বলেই হনহনিয়ে চলে যায়। মেয়ে বড় বড় চোখ করে তাকায়। সামিরও হতভম্ব। হ্যাঁ তো দ্রুত প্রেগনেন্ট? বিয়ের কয় মাস হলো? প্রেগনেন্ট মানে? মিহি দাঁড়িয়ে গিয়ে বলে। সামির ভেঙচি কাটে। প্রেগনেন্ট মানে পোয়াতি, বাচ্চা হবে, পেটের মধ্যে আরেকজন বড় হচ্ছে। এর থেকে ভেঙে বলতে পারবো না। নিজের বউ হলে কিভাবে বাচ্চা এলো এটাও তোকে বলতাম। মিহি বিরক্ত হয়। অতিরিক্ত কথা বলে ছেলেটা। মায়া মুখ টিপে হাসে। আমি ওর জীবনটা জাস্ট হেল্প করে ছাড়বো। ওর জন্য সব হারিয়েছি আমি। নাজমা বেগম এই পর্যন্ত 4 বার বমি করেছে। মাথা ঘুরছে সকাল থেকে। প্রথমেই তিনি স্বামীকে বলেছিল। তিনি কথা না বলে বেরিয়ে গিয়েছিল বাসা থেকে। স্বামীর থেকে এমন অবহেলা পেয়ে নিজের রুমেই ঘাপটি মেরে শুয়েছিল। তারপর সাবিনা বেগম খোঁজ নিতে এসে দেখে এই অবস্থা। সকলের সন্দেহ মোতাবেক ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছেন। বাচ্চা দুনিয়াতে আসা খুশির সংবাদ, কিন্তু এই বয়সে এসে কেউ খুশি হতে পারছেন না। সেলিম বাগানে দাঁড়িয়ে আছে এখনও। তিনি ভীষণ ভয় পাচ্ছে। নাজমা বেগমের পাশে বসে আছে ছোঁয়া, সিমি এবং সাবিনা। সাদি গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই নজর পড়ে সেলিমের দিকে। চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদি গিয়ে পাশে দাঁড়ায়। বললাম কি না বললাম তাতে সুখবর। বাহ, এই না হলে আমার শ্বশুর মশাই। সেলিম কপালের ঘাম মুছে তাকায় সাদির দিকে। কাদো কাদো ফেস করে বলে, বিশ্বাস করো আমি কিছু করিনি। সাদির হাসি পায়, তবুও হাসি চেপে বলে, এটাকে কিছু করা বলো না তো, ভালো কাজ তো, ভয় কেন পাচ্ছেন? মেয়ে বিয়ে দিয়েছি, নাতনি আছে আমার। এই বয়সে ছি ছি ছি। এসব কি আর আপনার ভাবনা ছিল শ্বশুরমশাই? আপনি তো ভেবেছিলেন সদ্য যৌবনে পা দিয়েছেন। সেলিম কটমট চোখে তাকায় সাদির দিকে। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আপনি হাতি? দীর্ঘশ্বাস ফেলে সেলিম। এর সাথে কথা বলার মানেই হয় না। যাও তো এখান থেকে। যাচ্ছি। শাশুড়ি মাকে চেক আপ করাতে নিয়ে যেতে হবে। সাদি চলে যায়। সেলিম মাথায় হাত দিয়ে বসে পড়ে। সাদি রুমে ঢুকে দেখতে পায় নাজমা বেগমের আরেক দফা বমি করা শেষ। নেতিয়ে পড়েছেন একদম। বসে থাকার শক্তিটুকুও তার অবশিষ্ট নেই। ওয়াশরুম থেকে ধরে আনতে হচ্ছে। ফর্সা মুখখানা লালচে হয়ে উঠেছে ইতিমধ্যে। চোখ দুটো টকটকে লাল। অসুস্থতা ওনাকে বেশ কাবু করে ফেলেছেন ইতিমধ্যে। ছোঁয়া এবার কেঁদে ফেলেছে। সে কখনো বাবা মাকে অসুস্থ হতে দেখেনি। মায়ের এই রূপ দেখে তার কলিজা কাঁপছে। সাবিনা বেগমও চিহ্নিত। হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু সাজ্জাদ চৌধুরী বাড়িতে নেই। সিফাত অফিস থেকে ফেরেনি। আর সেলিম চৌধুরী তো উল্টাপাল্টা চিন্তা করে আরও অস্থির হয়ে উঠেছেন। এই মুহূর্তে কি করে ডাক্তারের কাছে নেবে? সকলের চিহ্নিত মুখখানা এক পলক দেখে সাদি ভেতরে ঢুকে পড়ে। সাদিকে দেখেই পরি চাচ্চু চাচ্চু বলে দৌড়ে কোলে ওঠে। ছোঁয়ারও চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। সাদি এসেছে মানে মাকে সুস্থ করেই তুলবে। সালেহা বেগম স্বস্তি পায়। সিমিও একটুখানি ভরসা পায়। হাসপাতালে নিচ্ছ না কেন ছোট মাকে? গম্ভীর গলায় প্রশ্ন করে সাদি। নিজের গলার আওয়াজ শুনে নিজেই বিরক্ত। ভেবেছিল নরম গলায় কথা বলবে, কিন্তু যে স্বভাব কি আর সহজে পরিবর্তন হয়? সাবিনা বেগম জবাব দেয়, বাকিটুকু বলে না সাবিনা। ছেলের সাথে এসব বলতে তিনি লজ্জা পায়। নাজমা বেগমও লজ্জা পাচ্ছে, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাচ্চা কাচ্চারা বড় হয়েছে, তাদের সামনে এমন একটা পরিস্থিতি। ছি 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 ছি। নাজমা বেগমের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। সাদি বিরক্ত হয়। গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে ছোট মার, সিম্পল বিষয়টা বুঝতে পারো নি? আছি
আর যেটা আন্দাজ করেছো সেটা হলেই বাকি। মানুষটা এভাবে চিকিৎসা বিনে মরবে? সেমি আমতা আমতা করে বলে, আসলে বাবা বলছিল। ভাবি, তোমার বাবার মাথায় এমনিতেই বুদ্ধি কয়েক কেজি কম আছে, তার কথা শোনো নেচো না প্লিজ। সেই মুহূর্তে সেলিমও রুমে ঢুকে পড়ে। তার চিন্তা হচ্ছিল সাদিক কি না কি করে, একদম ভরসা পাচ্ছে না এই ছেলেকে। আবল তাবল কিছু বলে দিলে মান সম্মান কোথায় যাবে। সব ভ্রুকুশকে বলে ওঠে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।